কোড অফ সিভিল প্রসিজারের আমাদের দ্বিতীয় ক্লাস আছে, ঠিক আছে? তো গতদিন আমরা আলোচনা করছি সেকশন 3 এর সাথে সেকশন 1 আর 2, এখনো আলোচনায় নিয়ে আসেনি। আচ্ছা, আমার কেমন লাগছে? আমি চলে যাবো, তাই না? যে কোশ্চেন আছে আচ্ছা, এখন সেকশন 3 দেখেন আপনারা। সেকশন 3 সোজা ভাষায় লেখা আছে সাবঅর্ডিনেশন অফ কোর্টস, সিভিল কোর্টস। সাবঅর্ডিনেশন অফ সিভিল কোর্টস, সাবঅর্ডিনেশন মানে কি? অধস্তনতা। আমরা বলতে যে কোন কোর্ট কোন কোর্টের অধস্তন হবে, এরকম কথা এখানে বলা আছে। এই সেকশনের মূল কথা হচ্ছে যে সিভিল কোর্টের মধ্যে সুপ্রিম কোর্ট একটা কোর্ট থাকবে, সেটা আমরা সবাই জানি। সুপ্রিম কোর্টের অধস্তন কোর্ট থাকবে হচ্ছে কি ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এবং ডিস্ট্রিক্ট জাজের নিচে থাকবে অন্যান্য আদালত সমূহ, ঠিক আছে? বাংলা যদি পড়ি এভাবে লেখা আছে, এই আইনের উদ্দেশ্যে জেলা আদালত, হাইকোর্ট ডিভিশনের অধীন এবং জেলা আদালতের বিভিন্ন পর্যায়ভুক্ত প্রত্যেক দেওয়ানি আদালতের ক্ষুদ্র বিষয়ক বিচার আদালত, হাইকোর্ট ডিভিশন, জেলা আদালতের অধীন, ঠিক আছে? তার মানে বলছে এখানে সুপ্রিম কোর্ট মানে কি হাইকোর্ট এবং অ্যাপিলেট দুইটাই। তো আমরা এখানে আইন অনুসারে এই সিবি হাইকোর্ট ধরতেছি, হাইকোর্ট ডিভিশন ধরতেছি। হাইকোর্ট ডিভিশনের অবস্থান কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, ঠিক আছে? ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, জেলা জজ আদালত। এবং তার নিচে যত কোর্ট আছে ক্ষুদ্র এখতিয়ার কোর্ট সহ, ঠিক আছে? কি কি কোর্ট আছে? ডিস্ট্রিক্টের নিচে আছে জয়েন্ট ডিস্ট্রিক্ট, তারপর এডিশনাল ডিস্ট্রিক্ট না, আগে আছে এডিশনাল, তারপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট, তারপরে আছে সিনিয়র রেজিস্ট্রেন্ট, তারপরে অ্যাসিস্ট্যান্ট। এইগুলো সহ আরও কি আছে? ক্ষুদ্র বিষয় আদালত, ম্যাজিস্ট্রেট এখানে আসবে না। এটা হচ্ছে সিভিল পার্সপেক্টিভ। ম্যাজিস্ট্রেট এখানে কোনো কাজ নাই ম্যাজিস্ট্রেটের, সিনিয়র সহকারী। হ্যাঁ। তো যে এর আন্ডারে আমরা লিখি সংক্ষেপে, এটা হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এডিজেড, তারপরে আছে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তারপরে সিনিয়র রেজিস্ট্রেন্ট জাজ, আছে অ্যাসিস্ট্যান্ট জাজ। এইগুলা এরা বলছে কারা? এরা সবাই ডিস্ট্রিক্ট কোর্ট এবং একই সাথে হাইকোর্ট ডিভিশনের অধস্তন হবে। হাইকোর্ট ডিভিশন হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের উপরে, তার মানে আর এদের উপরে কে আছে? ডিস্ট্রিক্ট কোর্ট। আর তাহলে সবার উপরে কে আছে? হাইকোর্ট। এই ধারার মূল কথা হচ্ছে এই যে এরা একই সাথে এরও সাবঅর্ডিনেট, আবার এরও সাবঅর্ডিনেট। ব্যাপার হচ্ছে যে আমি হচ্ছে বড় ভাই, আমি হচ্ছে আমার পরিবারে, আমার ফ্যামিলিতে বড় ভাই, আমার ছোট যে, ঠিক আছে? তার বড় তো আমি, আবার তারও ছোট যে, তারও ছোট যে আমি, এবং আমার ইমিডিয়েট যে তারা, আমরা দুজনই তার তো বড়, এরকম এই কথাটা বলছে। সোজা ভাষা, আমি হয়তো ইয়া করে ফেলছি, একটু কঠিন করে ফেলছি। মূল ব্যাপার হচ্ছে সবার উপরের কোর্ট হচ্ছে সিভিল পার্সপেক্টিভে হাইকোর্ট, তার নিচে থাকবে ডিস্ট্রিক্ট জাজ এবং তার অধীনে অন্য সমস্ত কোর্ট। বলে স্যার 5 প্রকার তো আছে। হ্যাঁ, 5 প্রকার, সে 5 প্রকার আমরা করবো। এই আইনে কি দেওয়া আছে? 5 প্রকার কথা, 3 ধারা 5 বলতেছি ধারা, সেখানে আসবে এখন, ঠিক আছে? এটা হচ্ছে 3 ধারার নিয়ম। এখন আমরা সিভিল কোর্ট সমূহ জানলাম যে কার অধস্তন কে, এইটুকু জানলাম। এবার আমাদের প্রশ্ন হচ্ছে সিভিল কোর্ট কি, সিভিল কোর্টগুলো কি, ঠিক আছে? সিভিল কোর্টগুলো এর প্রকারভেদগুলো আমাদের সিপিসিতে আলোচনা করা হয়নি, ঠিক আছে? সিপিসিতে আলোচনা করা হয়নি, এর জন্য আর একটা আইন আছে, সেই আইনের নাম হচ্ছে সিভিল কোর্টস অ্যাক্ট। কত সালে? 1887 সালে। সংক্ষেপে আমরা সিসিএ বলি, ঠিক আছে? সিভিল কোর্টস অ্যাক্ট 1887। এর সেকশন কততে আছে? সেকশন 3। সেকশন 3 তে বলা আছে দেওয়ানি আদালতের প্রকারভেদ সমূহ, ক্লাসিফিকেশন অফ সিভিল কোর্টস, ক্লাসেস অফ সিভিল কোর্টস। কি কি কোর্টস আছে আমরা এখন দেখব। সবার উপরে আছে ডিস্ট্রিক্ট জাজ, এগুলো আমরা বহু আগেই পড়ছি, অনেক আগে অনেকবার পড়েছি ডিস্ট্রিক্ট জাজ। তারপরে দ্বিতীয়তে আছে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট এডিজে, তারপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ, সিনিয়র
অ্যাসিস্ট্যান্ট, একদম নিচে আছে অ্যাসিস্ট্যান্ট জাজ। এটা আমরা ইংরেজিতে বলছি, এটা প্রত্যেকটা বাংলা আছে তো নাকি? জি স্যার। জি স্যার। এটা কি হবে? জেলা জজ, জেলা জজ। জেলা জজ। অতিরিক্ত জেলা জজ, এটা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত জেলা জজ। জেলা জজ। যুগ্ম জেলা জজ, এই ব্যক্তির নাম হচ্ছে যুক্ত যুগ্ম যুগ্ম যুগ্ম। ম যুগ্ম যুগ্ম নাকি যুগ্ম যুগ্ম জি। ম এটা হচ্ছে সহকারী সহকারী সিনিয়র সহকারী, সিনিয়র সিনিয়র না সিনিয়র 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 সহকারী জজ। একাতে হ্যাঁ আর ইনি হচ্ছেন সহকারী সহকারী। জজ আদালত। এই সহকারীগুলো কিন্তু গ্রুপ দেশ সহকারী থাকে ওগুলো সহকারী না আর ওকে সিনিয়র হচ্ছে তোর এই যে সদস্য। একদম মুখস্থ থাকবে, এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা অধিকাংশ আপনাদের যাদের মুখস্থ নাই এই সিরিয়াল মুখস্থ রাখতে হবে। সবার উপরে সবাই হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ, তার নিচে মেজর এডিশনাল ডিস্ট্রিক্ট, তারপরে সেজন নোয়া ছোট নয় তো বলে আপনাদের বড় রাখ দিয়েছে কি বলে নোয়া, আমাদের এলাকায় বলে নোয়া 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 মানে সেজন পরে যে ব্যক্তি, সেজোর পর মেজো হ্যাঁ মেজর উপরে মেজো সেজো তারপরে কি গলার উপরে বড়, তারপরে মেজর, তারপরে সেজন, সেজন। তারপরে ছোট আমাদের এলাকায় নোয়া বলে। দাস শাহ, আচ্ছা ধর যাই হোক মেজ বড় মেজো সেজো ছোট, তারপর যদি আরো কিছু থাকে সেগুলো কিছু একটা বলে কিন্তু ছোট বউ মেজ বড় বউ আচ্ছা। সিনেমা আছে মেজো বউ এই আচ্ছা এখানে এখানে আপনারা যে জিনিসটা গোলমাল পাঠিয়ে ফেলেন সেই জিনিসটা হচ্ছে মানে হাটের অসুখ হলো। একজন জাজ দুইটা পদ হোল্ড করতে পারে কিনা? পারে পারে না। পারে পারে আপনাদের কি মনে হয়? পারে? পারে 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 হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ দায়রা জজ এটাই তো দুইটা পারে। পদ বলতে বুঝি কি স্যার? একই জাজ সিভিলেও মামলা হ্যাঁ হ্যাঁ এটা জানি ক্রিমিনালেও মামলা হ্যাঁ, দেখাশোনা এটা করে। এটা পারে এটা ডিস্ট্রিক্ট আর দায়রা এটাকে এই লোককে বলা হয় কি জেলা জেলা দায়রা জজ ঠিক আছে? এটা তো জানি কিন্তু এটা একটা শেখাইছিলেন স্যার যেভাবে বললে এভাবে জানা গেল। আপনি যে প্রথম যে কোর্সটা করছিলেন এখন কথা হচ্ছে কিভাবে যখন তার নাম জেলা জাজ, তার নাম যখন জেলা জাজ তখন তিনি সিভিল সিভিল দেখবেন, হ্যাঁ। আর যখন তার নাম দায়রা জাজ তখন তখন তিনি criminal ক্রিমিনাল দেখবেন। ঠিক আছে, এই হচ্ছে একই ব্যক্তি সাধারণত আমাদের দেশে এখন পর্যন্ত একই ব্যক্তি দুইটা জিনিস দেখাশোনা করে। ঠিক আছে, আবার মেট্রোপলিটনের ক্ষেত্রে আবার কিন্তু আলাদা। দায়রা জাজ একজন, উনি শুধু দায়রাতে কাজ, ওনার অন্য কোথাও কাজ নেই। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। এবং কোন আইনের এটা? এটা কিন্তু সিপিসি না, এটা হচ্ছে সিসিএ, সিভিল কোডস অ্যাক্ট 1887, 1887 সালের আইনের সিসিএ সেকশন 3। ঠিক আছে, আরো এই ধারার আরো কিছু আলোচনা আছে, আসতেছে আস্তে আস্তে। এবার আসুন চার ধারাতে সংরক্ষণের কথা বলা আছে, সেভিংসের কথা বলা আছে। চার ধারার মূল বিষয়বস্তু হচ্ছে এই আইন অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অন্যান্য আইনেও যেগুলো দেখছি আমরা সিআরপিসিতে দেখছি না, যে যতক্ষণ পর্যন্ত সিআরপিসি মানা যায় ততক্ষণ সিআরপিসি মানা হবে, যদি স্পেশাল ল থাকে সেটা প্রিভেইল করবে। এর ক্ষেত্রেও সেম, যদি কোনো স্পেশাল প্রভিশনস না থাকে যতদূর পর্যন্ত সম্ভব সিপিসির বিধান দেওয়ানি মামলার ক্ষেত্রে মেনে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর বলছে, এমনি বলে যাচ্ছি, বেশি কঠিন না, ইম্পর্টেন্ট না। 5 নম্বর হচ্ছে রাজস্ব আদালতে এই আইনের প্রয়োগ। রাজস্ব আদালত বলতে কি বোঝায়? এটা একটা ফ্যাক্ট, এটা নিচে উপধারা 2 এ দেওয়া আছে। ওই ধরনের আদালত যেগুলো কৃষির উদ্দেশ্যে ব্যবহারের জন্য জমির খাজনা খারিজ, রাজস্ব আদায় ইত্যাদি সংক্রান্ত মামলা পরিচালিত হয়, যে কোর্টগুলোতে সেগুলোকে বলা হয় রাজস্ব কোর্ট। ঠিক আছে, যেমন আমাদের দেশে বর্তমান সময়ে এডিএম কোর্ট থাকে না, হ্যাঁ স্যার। এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রেভিনিউ বা ডিস্ট্রিক্ট কালেক্টর, এডিসি রেভিনিউ, ADC ওনার যে কোর্ট, উনি যদি কোর্ট পরিচালনা করেন, ওনার কোর্ট সাধারণত এই জমি জমা সংক্রান্ত রাজস্ব বিষয়ে মামলা বক্তব্য থাকে ওনার ওখানে। তো বলছে এখানে সিপিসি কতদূর কার্যকর হবে? যদি বিশেষ কোনো বিধান না থাকে, সরকার অন্য কোনো রূপ ঘোষণা না দেয় ওই কোর্টের
জন্য তাহলে সিটিসি যতদূর পর্যন্ত সম্ভব প্রয়োগ হবে। ওকে, 6 আছে আর্থিক এখতিয়ার। এখতিয়ারের মধ্যে আমরা এবার ঢুকবো। এখতিয়ারের মধ্যে আমরা একদিন ক্লাসে পড়াইছিলাম জুরিসডিকশন। সেই জুরিসডিকশন নিয়ে আমরা আর একটু স্লাইড পড়াশোনা করব। মূলত 6 ধারায় আছে আর্থিক এখতিয়ার। ঠিক আছে, এখানে যে বিষয়টা আইনের বিষয়টা আগে বলি। আইনের এখানে বলা আছে ধারাতে যে দেওয়ানি আদালত তার নিজস্ব এখতিয়ারের উপরে কোনো মামলা করার জন্য সে এখতিয়ার সম্পন্ন হবে না, এরকম কথাই বলা আছে। ঠিক আছে, যে তার যে এখতিয়ার আছে তার এখতিয়ারের বাইরে, আর্থিক এখতিয়ারের কথা বলছে, তার আর্থিক এখতিয়ারের বাইরে সে অন্য কোনো বেশি মূল্য সম্পন্ন কোনো বিষয়বস্তু মামলা করার এখতিয়ারটা থাকবে না, এই কথাটাই বলছে, অন্য কোনো কথা নেই। এখন এই এখতিয়ার কথা যখন আসছে, এই এখতিয়ার কথার সাথে আমাদের অনেক কথা চলে আসবে এখন। ঠিক আছে, এখতিয়ারের ইংরেজি হচ্ছে কি? জুরিসডিকশন। জুরিসডিকশন মানে এখতিয়ার। সোজা বাংলায় বলতে ক্ষমতা। ক্ষমতার এখতিয়ারের মধ্যে পার্থক্য আছে। ক্ষমতা হচ্ছে যে কোনো লেভেলে হতে পারে, একজন পলিটিক্যাল পার্টির ক্ষমতা হতে পারে, সরকারের ক্ষমতা হতে পারে, যে কোনো ব্যক্তির ক্ষমতা হতে পারে। আর জুরিসডিকশনটা সাধারণত এই জুডিশিয়াল পার্সপেক্টিভে এটা অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, কারণ আইনগত ক্ষমতা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো বলা হয় এবং বিচার বিভাগীয় ক্ষেত্রে জুরিসডিকশনের কথাটা বেশি আসে। তো জুরিসডিকশনকে কয়েকটা ভাগে ভাগ করছে, প্রধানত 5টি ভাগে জুরিসডিকশনকে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? 5টি। কি কি? আচ্ছা, প্রথম আসছি আমরা অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন এর বাংলা আছে আদি এখতিয়ার। বিভিন্ন সময় হয়তো একটা সামনে একটা পিছনে ভাবে আলোচনা হতে পারে। দেখা যাচ্ছে কখনো সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন আগে আলোচনা করেছি, এটা কোনো বিষয় না। ঠিক আছে, অ্যাপিলেট জুরিসডিকশন এর বাংলা হচ্ছে আপিল এখতিয়ার। টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে স্থানীয় এখতিয়ার। ঠিক আছে, তারপরে ইউনিয়ন জুরিসডিকশন সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন মানে হচ্ছে বিষয়বস্তু রিলেটেড এখতিয়ার। ঠিক আছে, বিভিন্ন সময় এদিক ওদিক আলোচনা হতে পারে, হয়তো প্রথমে টেরিটোরিয়াল করছি বা পিকুলিয়ারি করছি বা সাবজেক্ট ম্যাটার করছি, পরে এগুলো করছি। ঠিক আছে, এইগুলো একটা টাইপ, আর এগুলো হচ্ছে আর একটা টাইপ। আচ্ছা, এখন আলোচনায় আসি। অরিজিনাল জুরিসডিকশন বলতে, আদি এখতিয়ার বলতে সেই এখতিয়ার বোঝাচ্ছে যেই কোর্টে সর্বপ্রথম কোনো মামলা করতে হবে, যেই কোর্টে সর্বপ্রথম কোনো মামলা বা মোকদ্দমা করা হবে, সেটাকে আমরা কি বলতেছি? অরিজিনাল জুরিসডিকশন। যেমন আপনারা জানেন 15 লক্ষ টাকা পর্যন্ত এই মামলা কার কাছে করা যাবে? অ্যাসিস্ট্যান্ট জাজ বা সহকারী জাজের কাছে করা যাবে। এই ক্ষেত্রে সহকারী জাজের এখতিয়ার হচ্ছে আদি এখতিয়ার। ঠিক আছে, আদি এখতিয়ার। তো ওইখান থেকে কোনো মামলায় যদি একটা রায় আসে, সম্পূর্ণ পক্ষ সেখানে আপিল করবে। আপিল করলে কোন কোর্টে করবে? এখান থেকে ডিস্ট্রিক্ট জাজ আপিল করবে, ডিস্ট্রিক্ট জাজ। এই সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কোনো আপিল এখতিয়ার নাই, এটা চলে যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজ চাইলে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, তাহলে
এইখানে ওই মামলাটার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট জাজ হচ্ছে কি এটা অরিজিনাল জুরিসডিকশন হোল্ড করে, আর ডিস্ট্রিক্ট জাজ কি করে অ্যাপিলেট জুরিসডিকশন হোল্ড করে। যেই মামলা 15 লক্ষ টাকা দাম মূল্যমানের, ওই মামলা ডিস্ট্রিক্ট জাজে গিয়ে ডিরেক্ট আমি মামলা করতে পারবো না, কেননা তার আদি এখতিয়ারের মধ্যে পড়ছে না ব্যাপারটা, বুঝা গেল? তার আদি এখতিয়ারের মধ্যে পড়ছে না। সামান্য কিছু ব্যাপারে ডিস্ট্রিক্ট জাজের আদি এখতিয়ার আছে, যেগুলো বিষয়বস্তুগতভাবেই আলাদা করে নির্ধারণ করে দেওয়া আছে। এই মামলাগুলো ডিস্ট্রিক্ট জাজ কোর্টেই করতে হবে, যেমন প্রোবেটের মামলা আছে, ঠিক আছে, ওখানেই করতে হবে। সেইগুলাই শুধুমাত্র কী করতে পারে ডিস্ট্রিক্ট জাজ আলোচনা করতে পারে, বিচার করতে পারে, এবং সেইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তার অরিজিনাল জুরিসডিকশন রয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে তার অ্যাপিলেট জুরিসডিকশন আছে। তারপরে আসি অ্যাপিলেট জুরিসডিকশন তার মধ্যে হয়ে গেল যে কোর্টে আপিল এখতিয়ার আছে, যেই কোর্টে আপিল এখতিয়ার আছে, যেই কোর্টে আপিল করা যাবে সেই কোর্টকে বলা হবে ওই কোর্টের এই মামলা দেখা কি আছে আপিলের জন্য। তারপর আছে টেরিটোরিয়াল জুরিসডিকশন বা স্থানীয়। আপনারা জানেন যে জমি জমা সংক্রান্ত বিভিন্ন বিষয়, তারপরে পদপদবি নিয়ে যে মামলাগুলো হয়, এইগুলো করতে হয় কোথায়, যেখানে জমিটা অবস্থিত বা যেখানে প্রবলেমগুলো সংঘটিত হয়। আচ্ছা, তাহলে এই নাটোরের জমি, নাটোর সদরের জমি আমি কি হচ্ছে যে সিংড়া কোর্টে গিয়ে মামলা করতে পারবো না। পারবো না। কেন পারবো না? এর টেরিটোরিয়াল জুরিসডিকশনে বাধা দিবে। যেই জুরিসডিকশন যার অধীনে থাকবে, যে এরিয়াটুকু তার অধীনে গিয়ে মামলাটা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্যার, আমার প্রশ্ন হলো সীমান্তবর্তী অঞ্চল কি হয়? আছে এগুলা আমরা আরো নেক্সট যাবো 17-18 যারা তখন আপনার জমি ধরেন অর্ধেক গুরুদাসপুরে আছে, অর্ধেক নাটোর সদরে আছে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কোর্টে মামলা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার শুধু উপজেলার কথা বলছেন, জেলা ওয়াইজ থাকতে পারে অবশ্যই, সেক্ষেত্রেও যে কোনো একটা কোর্টে আপনি মামলা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা কোর্টে মামলা করতে পারেন, কোনো অসুবিধা নেই। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসটা হচ্ছে যেখানে সম্পত্তির পরিমাণ বেশি সেই কোর্টে সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হবে। এটা সাব রেজিস্ট্রারের একটা প্র্যাকটিস, ঠিক আছে? কিন্তু কোর্টের ক্ষেত্রে বলছে, মামলা করার ক্ষেত্রে বলছে বেশি কমের কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গায় দুই কোর্টের যে কোনো একটা কোর্টে মামলা করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর আসছে পিকিউনিয়ারি জুরিসডিকশন। এর মানে হচ্ছে আর্থিক এখতিয়ার, তার মানে টাকা পয়সা রিলেটেড, মানে একটা সম্পত্তির মূল্যমান কত বা একটা পদ পদবীর মূল্যমান কত হতে পারে সেটার উপরে ডিপেন্ড করে আর্থিক এখতিয়ার করা হয়। এবং এই আর্থিক এখতিয়ার কোথায় আলোচনা করা আছে? আর্থিক এখতিয়ারগুলো আলোচনা করা আছে সিসিএ তে 18, 19, 20, 21 সম্ভবত এই ধারাগুলোর মধ্যে। সিসিএ 18, 19, 20, 21 এই ধারাগুলোর মধ্যে কি আছে? এই আর্থিক এখতিয়ার, সিভিল কোর্টের আর্থিক এখতিয়ারগুলো আলোচনা করা আছে। আমরা সেই জিনিস একটু আলোচনা করবো এখন। সিভিল কোর্টস অ্যাক্ট 1887 সালের সিভিল কোর্টস অ্যাক্ট। আচ্ছা, তার আগে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশনটা একটু আলোচনা করে আসে, তাহলে এটা বুঝতে দিতে হবে। সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন হচ্ছে কোনো বিষয় সম্পর্কিত, কোন মামলা কার কাছে করতে হবে। এটা সাধারণত জমি জমা পারিবারিক, আপনারা দেখবেন এখন পারিবারিক আদালতগুলোকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, একজন জাজের, বিশেষ করে সদর জাজের আন্ডারে পারিবারিক কোর্টগুলো আলাদা করে দিয়েছে। কেন দিয়েছে? এটা আলাদা একটা ম্যাটার, এটাই আলাদা একটা সাবজেক্ট ম্যাটার। এই বিষয় নিয়ে আপনি কিন্তু এটা কোথায় যেতে পারবেন না, অন্য ডিস্ট্রিক্ট জাজের কাছে যেতে পারবেন না, বা অন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা সে ব্যতীত অন্য কোনো আদালতে যেতে পারবেন না। এটা যে কোনো একজনকে আগে হচ্ছে যে সদর হোক, অন্যান্য উপজেলা হোক, তারা কি করতেন? তারা একই সাথে সদরের মামলা পরিচালনা করতেন, একইভাবে পারিবারিকের মামলা পরিচালনা করতেন। বর্তমান সময় কি হয়েছে? বর্তমান সময়ে সব জায়গায় এটা করেছে কিনা জানি না, এটা হচ্ছে সদর কোর্টে যিনি থাকবেন তার আন্ডারে অন্যান্য যত জেলা, ওই জেলার মধ্যে যত উপজেলা আছে, সেখানে পারিবারিক কোনো ঝামেলা হোক, সদর কোর্টের যে জাজ থাকবেন তার আন্ডারে নিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। আবার অন্য ম্যাটার হইলে যেমন আপনার প্রোবেটের মামলা কোথায় করতে পারবেন? প্রোবেটের মামলা আপনার যত কম টাকা
5 লক্ষ টাকারও যদি হয় সেটা কোথায় করতে হবে? ডিস্ট্রিক্ট জাজে গিয়ে করতে হবে, কারণ এটা আইনেই বলে দেওয়া আছে যে এই মামলাটা ওখানে গিয়ে করতে হবে। কিসের উপরে ডিপেন্ড করে? সাবজেক্ট ম্যাটারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে আমরা একটা বুঝে দিই পিকিউনিয়ারি জুরিসডিকশনটা একটু দেখব। প্রথমে দেখব বড়গুলার জায়গাগুলো। বড় বড় কি কোড আছে? আচ্ছা, এখানে বলে রাখি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কোনো ওরকম পিকিউনিয়ারি জুরিসডিকশন নাই, কারণ ওর কোনো নিজস্ব কোনো অরিজিনাল জুরিসডিকশনই নাই। ও কি করতে পারে? ডিস্ট্রিক্ট জাজ যদি কোনো মামলা ট্রান্সফার করে ওনার কাছে দেয় যে আমি একটা পেরে দিচ্ছি না, আপনি জিনিসগুলো দেখাশোনা করেন, সে সমস্ত একটি আসে ভোগ করতে পারে। তার মানে এর ডিস্ট্রিক্ট জাজের যে সমস্ত ক্ষমতা আছে সেই সমস্ত ক্ষমতা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরও আছে, শুধুমাত্র বিলে ট্রান্সফার হয়ে আসতে হবে তারপরে, ঠিক আছে। তো তার আলাদা করে কি দরকার নেই, আলাদা করে পিকিউনিয়ারি জুরিসডিকশনের আলোচনা দরকার নেই। এখানে আমরা তাহলে কি নিয়ে আসবো? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এনাদের পিকিউনিয়ারি জুরিসডিকশন হচ্ছে আনলিমিটেড। 25 উপর থেকে যে কত? হ্যাঁ, 25 লাখের উপর থেকে। যে ধরুন আমরা যে কয় টাকা হোক না কেন সেটা যত উপরে হোক না কেন, 5 লক্ষ 10 লক্ষ 5 কোটি 10 কোটি 15 কোটি 10 কোটি 100 কোটি টাকার মামলা ওনারা করতে পারে, ট্রাই করতে পারে, ঠিক আছে। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে 18 ধারায়। কোথায় 18 ধারায়? সিসিএ। সিসিএ কত ধারা? 18 ধারা। কি বলা আছে? যে ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এটা পিকিউনিয়ারি জুরিসডিকশন হবে আনলিমিটেড, সীমাহীন বা অসীম, ঠিক আছে। তারপর আসছে সিনিয়র সিনিয়র রেজিস্ট্রার জাজ। ইনি কত টাকা পর্যন্ত? ইনি পারবেন হচ্ছে 15 প্লাস 15 প্লাস থেকে 25 আপ টু মানে পর্যন্ত, কত পর্যন্ত? 25 লাখ। 15 লাখ থেকে মানে 15 লক্ষ 1 টাকা থেকে শুরু করে 25 লক্ষ পর্যন্ত, ঠিক আছে। যদি শুরু 15 লক্ষ হয় কার কাছে যাবে? অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে। অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে যাবে 0 থেকে মানে 1 টাকা 15 টাকা হলে চলে যাবে সিনিয়রের কাছে। 1 টাকা হলে 15 লক্ষ টাকা ক্রস করলে সেটা চলে যাবে সিনিয়রের কাছে। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে 19 ধারায়। কোথায়? কোন আইনের 19 ধারা? সিসিএ। সিআর 19 ধারা। প্রশ্ন এখান থেকে আসবে কিন্তু, ক্লিয়ার হয়ে নিন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তার মানে এখানে আমরা পিকিউনিয়ারি জুরিসডিকশন আলোচনা করছি, কোন কোর্টের কত এখতিয়ার আছে। এই এখতিয়ারটা আসছে কই থেকে, আমরা বুঝবো কি করে এই মামলার এত দাম কিভাবে বুঝবো? ধরেন একটা সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, ওই সম্পত্তিটা মূল্যবান হবে, ঠিক আছে। এটা কেন দরকার? এটার কারণ কি? এর মূল্য নির্ধারণ করে এর উপরে ডিপেন্ড করে কোর্টে কোর্ট ফি পরিশোধ করতে হয়। এটার উপরে ডিপেন্ড করে কোর্টে কোর্ট ফি পরিশোধ করতে হয়। ছাড় হচ্ছে মূল্য নির্ধারণ হবে দেখি কি কি বলা যেন রেজিস্ট্রারি কাগজ। হ্যাঁ, রেজিস্টার কাগজ দেখে মৌজা রেট দেখে, মৌজা রেট দেখে এটা বিশ্লেষণ করে। আবার সব ক্ষেত্রে মৌজা ম্যাপ দেখার প্রয়োজন নেই, সেখানে দলিলই তৈরি আছে, সেখানে মৌজা ম্যাপ দেখার প্রয়োজন নাই। দলিলে যদি বেশি থাকে না, মৌজা রেটে তো কম মূল্য থাকে অনেক ক্ষেত্রে,
সেই ক্ষেত্রে দলিলে যেটা থাকবে সেটা ভ্যালিড হবে। এ পর্যন্ত বুঝছেন? বুঝেন নাই কে? সবাই বুঝছেন? এটা হচ্ছে আর্থিক এখতিয়ার দেখলাম কিসের? ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট জাজ। মাঝে বাদ গেল এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। সে কি করতে পারবে? ডিস্ট্রিক্ট জাজের কাছে যায় যাক না কেন ডিস্ট্রিক্ট জাজ ট্রান্সফার করতে পারবে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে, সেইগুলো এসে ট্রাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সিনিয়রের অ্যাপিল যা করতে হবে ডিস্ট্রিক্ট জাজের কাছে। জি, যেখানে এই যে কোনো জায়গায় যাই হোক না কেন সব কিছু অ্যাপিল হবে ডিস্ট্রিক্ট জাজের কাছে। আর ডিস্ট্রিক্ট জাজের কাছে যাই বললে ওর অ্যাপিল ওর কাছে যাবে না, তাহলে হাইকোর্টে চলে যাবে। ডিস্ট্রিক্ট জাজের কাছে যেগুলো ডিস্ট্রিক্ট জাজ নিজে আদি এখতিয়ারে মামলা দেখবে সেগুলো চলে যাবে হচ্ছে হাইকোর্টের কাছে। এখন এটা নিয়ে আলোচনা করবো আমরা। মুছে দিলাম সাইড। এই ধারা সমূহ মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সহজ কিন্তু যে ডিস্ট্রিক্ট জাজ আর ডিস্ট্রিক্ট জাজেরটা 18 ধারা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট জাজেরটা হচ্ছে 19 ধারা। সহজ না? এবার আমরা একটু দেখবো আপিল এখতিয়ার, ঠিক আছে? গেল আপিলের জুরিসডিকশন মানে আপিল এখতিয়ার। ডিস্ট্রিক্ট জাজের কাছে কোনো মামলা সেটা যদি আপিল করতে হয় কোথায় করতে হবে? হাইকোর্ট ডিভিশনে করতে হবে। কোথায়? হাইকোর্ট ডিভিশনে, ঠিক আছে? আচ্ছা, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে হইলে সেটাও হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করতে হবে, ঠিক আছে? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের হইলে এখানে দুইটা নিয়ম আছে। কয়টা? দুইটা নিয়ম আছে। সেকশনটা লিখে দিই। এটা হচ্ছে 20 ধারা, আগে আলোচনা করছিলাম 18 আর 19, এটা হচ্ছে 20 ধারা। এবার আসেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের মামলার ক্ষেত্রে দুই ধরনের হতে পারে। কি? অ্যাপিলে চাইতে পারে দুজনের কাছে। যদি যদি ওটার মূল্যমান 5 কোটি টাকার কম হয়, কত? 5 কোটি টাকা কম, তখন যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে। এই যে 5 কোটি টাকার অধিক না, তাহলে হচ্ছে ডিস্ট্রিক্ট। বেশি হলে ডিস্ট্রিক্ট জাজের কাছে যাবে যখন লেস দেন 5 কোটি টাকা কম হবে, যখন মামলার মূল্যমান, ঠিক আছে? মামলার মূল্যমান কত হবে? 5 কোটি টাকার কম হলে ডিস্ট্রিক্ট জাজের কাছে, আর 5 কোটি টাকা ক্রস করলে হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন। এখানে লেস দেন না লিখে নট মোর দেন, ঠিক আছে? আপ টু লিখতে পারি, নট মোর দেন বা আপ টু লিখতে পারি। 5 কোটি টাকা পর্যন্ত যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে, আর 5 কোটি ক্রস করলে চলে যাবে হাইকোর্ট ডিভিশনের কাছে। হাইকোর্ট প্লাস এটা হলো হাইকোর্ট ডিভিশনের কাছে। এটা বলা আছে কয় ধারাতে? এটা বলা আছে 21 ধারাতে। কোন আইনের 21 ধারা? সিসি 1887 21 ধারা। 21 এর কত স্যার? 21 এর 1 এক 21 এর 1 21 এর 2 এসে আছে সিনিয়র। আর এদের কাছ থেকে সব হয়ে যাবে, কত টাকায় হোক না কেন চলে যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে। এদের ক্ষেত্রে কোনো আর্থিক এখতিয়ারের বিধান নেই আপিলের ক্ষেত্রে। এটা কত ধারার বিধান? এটাও 21 ধারার বিধান। 2 আপনারা যদি আরো ক্লিয়ারলি রাখতে চান তাহলে এটা 21 এর 1 এটা হচ্ছে 21 এর 2। ভাগ করে নেবেন এভাবে যে এই দুটা হচ্ছে 6 ধারা 20 ধারা, 20 দ্বারা আর এগুলো হচ্ছে 21 ধারা। 21 ধারার মধ্যে একজন ব্যক্তি সে হচ্ছে দুই জায়গায় তার জায়গা হতে পারে, সেই ব্যক্তির জন্য 21 এর 1 ধারা আলাদা একটা ধারা দিয়ে দিলাম তার জন্য। আর এই দুজন ছোট মানুষ, এটা দুজনের জন্য আরেকটা ধারা, আরেকটা উপধারা।
ক্লিয়ার? রেজাল্ট লাগতেছে অঙ্কটা খুব কম মনে হচ্ছে। পড়ছিলাম তাই হ্যাঁ, এগুলো বারবার পড়ার বিষয়। যারা আগে থেকে পড়ছেন তাদের কাছে অনেকটা মানে আরো আগেই ক্লিয়ার ছিল, এখন আরো ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে? শেষ 15 নম্বর। আচ্ছা, এটা কই থেকে আলোচনা আসছিলাম? সেকশন 6 থেকে আলোচনা করতে করতে আসছিলাম। সেকশন 6 শুধু বলা আছে যে যে কোডের আর্থিক ইতিহাস যত তার অতিরিক্ত মূল্যমানের কোনো মামলা তার কাছে করা যাবে না, সে ওই মামলাগুলো ট্রাই করতে পারবে না। এটা ছিল 6 এর বিধান। আর সাথে আছে স্মল প্রসেস, যে কোর্টগুলো আছে, স্বল্প এখতিয়ার আদালতগুলো আছে, ওই ক্ষেত্রে স্বল্প আদালত এখতিয়ার কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, সমস্ত জিনিস বলা আছে। আপনারা একবার করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন 6 গেল, 7 গেল, 8 নাই, 8 হচ্ছে অমিটেড বা ডিপিউট, যাই হোক। 9 ধরা আছে, 9, 10, 11, 12 এগুলো একদিন আলোচনা করা যাবে। আচ্ছা, কি জানবো নাকি শেষ করবো? 35 বাজে, আধা ঘন্টা ক্লাস হয়েছে। 9 আচ্ছা, 9টা তাহলে আমি একটু ধরি। 9টাতে যে বিষয়টা পরিষ্কার করা হয়েছে, 9 এর সাথে এতক্ষণ যেগুলো বললাম না, 9 এর সাথে এটা কানেক্টেড। 10, 11 আলাদা একদিন করা যাবে। 9 ধারাতে বলছে কোর্টস টু ট্রাই অল সিভিল সুট আনলেস বার্ড। আইনে যদি বাধা দেওয়া না থাকে তাহলে সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। বলছে আইনে যদি বাধা না থাকে তাহলে কি করতে পারবে? নিষেধ না থাকলে আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বিচার করতে পারবে। কোন আদালত? এই যে দেওয়ানি আদালতগুলো, যেগুলোর কথা একটু আগে আলোচনা করলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে দেওয়ানি বুঝবো কি করে, কোনটা দেওয়ানি মামলা সেটা আমরা বুঝবো কি করে। এটা হচ্ছে ইয়ার প্রশ্ন ছিল, ববির প্রশ্ন ছিল। ববি তো নাই, ববির প্রশ্ন ছিল। ববে কেনা? হ্যাঁ, ববে কেনা? চিন্তা না, অফিস দিতে হবে। যাই হোক। আর একটা নায়িকা ববে? আচ্ছা, আমাদের বাংলা সিনেমা দিলাম। আর হচ্ছে আরেকটা মেয়ে আসতো না, ও চাকরি পেয়েছে সর্বনের জন্য আপনারা, ওর এটা নিয়ে কনফিউশন ছিল, মানে বুঝতো না সিভিল ব্যাপারটা কি আসলে। তো এখানে 9 ধারাতে সিভিলের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। 9 ধারায় সিভিল মামলা কি সেগুলোর এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে নিচের দিকে। ব্যাখ্যাতে বলা আছে যে সকল মোকদ্দমা সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা করে। কি কি নিয়ে? সম্পত্তি বা পদের অধিকার। পদের অধিকার। সম্পদের পদ কি এবং এটা বলা যাবে? চাকরির পদ, যারা স্যার এখন এখন হচ্ছে কলেজের হচ্ছে আমার ইউনিভার্সিটি তার স্বামী স্ত্রীর কি ইউনিভার্সিটির হচ্ছে অ্যাসিস্ট্যান্ট না আপনার স্যার? স্বামী স্ত্রী আপনার কি মনে হয় পদ কিনা? তার হচ্ছে পদ পাসপোর্ট না বিশেষ সরবরাহ হবে কিনা কি আর ওটা তো আলাদা পদ। সেই পদের মধ্যে তো লেকচারার নাই। এখন আমাদের পক্ষে এটা আছে। আচ্ছা, ওই পদ না, এই পদ হচ্ছে পদ পদবি, অফিস 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 বা পজিশন। ঠিক আছে, আপনার ওই পদ নিশ্চয়ই পজিশন না, তাই না? পার্টস অফ স্পিচ। স্যার কালকের ক্লাসে তো বলছিলেন না স্যার আপনার বিষয়টা নিয়ে, তো এখন আপনি স্যার মোবাইলকে মার দিতে না। আচ্ছা, পজিশন আর কি হচ্ছে? পজিশন বা অফিস, বা অফিস অফ পজিশন বা পজিশন অফ অফিস, তাই তো? এটা একটা বিষয়। এটা হচ্ছে পদ পদবি রিলেটেড, যে আমার পদ কি। আপনারা স্টুডেন্ট, আপনাদেরকে কেউ মারতে চাচ্ছে না, তাহলে আপনারা একটা মামলা দায়ের করতে পারেন। কিসের? ঘোষণা, যে আমি একজন স্টুডেন্ট, আমাকে স্টুডেন্ট বলে ঘোষণা দেওয়া হোক, আমাকে স্টুডেন্ট বলে ঘোষণা দেওয়া হোক। আমি একজন টিচার, আমার পদ পদবি নিয়ে সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি সিভিল কোর্টে মামলা করবো। যে চাইলে যদি ঘোষণা দিয়ে কাজ হয়, শুধু ঘোষণা করলে হয়ে যাবে। যদি ঘোষণায় না হয়, অন্য আরো কোনো ব্যাপার স্যাপার থাকে, সেরকম আমাকে কি করা হয়েছে, এই ক্যাম্পাস থেকে মানে খেদায় দিলে আমি চলে গেলাম, গিয়ে কোর্টে গিয়ে মামলা করলাম। কোর্টে মামলা চলতে চলতে আমি এটাও নিয়ে আসলাম যে আমাকে আমার পদবি দেওয়া হোক,
ঘোষণা করা হোক। সাথে আপনারা জানেন 42 ধারায় শুধুমাত্র আনুষঙ্গিক প্রতিকার না চাইলে প্রতিকার দেওয়া হয় না, জানেন তো? আমি যেহেতু আমাকে সরিয়ে দিয়েছে অলরেডি, তাহলে আমার আনুষঙ্গিক প্রতিকার কি আমাকে বলতে হবে, উক্ত পদে আমাকে আবার পদায়ন করানোর জন্য আদেশ দিতে হবে। পাশাপাশি আরো কি করতে হবে, আরো এই যে এই টাইমে আমার যে বেতন ভাতা ছিল সেই বেতন ভাতা দিতে হবে। তাহলে কি এটা পদ পদবি নিয়ে হলো। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও স্বামী স্ত্রীর সাথে কি পদ পদবি ব্যাপার। আমার ওয়াইফ আমার কি হয়, পদবির দিক দিয়ে সে আমার ওয়াইফ, আমি তার হাজব্যান্ড। আবার এটা সম্পত্তির সাথে রিলেটেড। কোনভাবে রিলেটেড সম্পত্তির ক্ষেত্রে? সম্পত্তির সাথে এই যে যদি আমি হচ্ছে যে আমার বউয়ের দেনমোহর না দিই, ওটা কি সম্পত্তি? সম্পত্তি। কিন্তু বউ কি? বউ সম্পদ, তাই না? কোথায় লেখা আছে বউ সম্পদ? কোথায় বলা আছে বউ সম্পদ? সে আমার সম্পত্তি নয়, সম্পদ। করছেন আপনারা এই লাইনটা? আচ্ছা, যাই হোক, এখানে দুইটা ব্যাপারই থাকতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। কখন হচ্ছে যে যখন রেস্ট্রিকশন অফ কনজুগাল রাইটস নিয়ে আসবে। রেস্ট্রিকশন মানে কি? পুনরুদ্ধার। কনজুগাল রাইট মানে দাম্পত্য, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার মানে কি? আমাকে স্ত্রী মানে আমার ওয়াইফ বলবে আমাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আবার যদি স্বামীর দিক থেকে হয়, স্বামী কি করবে, তার পদবি সে জাস্টিফাই করার চেষ্টা করবে। তাহলে কি এটা পদ পদবি হলো। আবার একই সাথে রাইটস কোন কোন দিক দিয়ে, ওই পদ পদবির সাথে কিন্তু রাইটস ডিউটি এগুলো রিলেটেড। আমাকে এখান থেকে সরিয়ে দিলে কি হলো, আমার রাইটসগুলো লঙ্ঘন করা হলো, তাই না? তাহলে এটার সাথে পদ পদবির সাথে রাইটসের ব্যাপার স্যাপারও আছে। আর তাছাড়াও অন্যান্য রাইটসগুলো তো আছে, বিভিন্ন সিভিল রাইটস, যেমন সম্পত্তির অধিকার। সম্পত্তিতে আমার চলার অধিকার, সম্পত্তি শুধু আমার মালিকানার অধিকারই এখানে বলবৎ করা যাবে, ব্যাপারটা তেমন নয়। যে কোনো অধিকার, যে কোনো সত্য, যে কোনো টাইটেল এখানে বলবৎ করা যেতে পারে। যেমন আমার একটা জমিতে ধরেন আমি গরিব মানুষ, বর্গা চাষ করি, বর্গা চাষি, হুট করে কোনো মাথা নাই বার্তা নাই আমাকে ওই জমি থেকে উচ্ছেদ করে দিল। তাহলে আমার কি একটা অধিকার পূর্ণ হলো? আমি সেই অধিকার নিয়েও এখানে মামলা করতে পারি। 84 সালের অর্ডিন্যান্স আছে বর্গাদারের সম্পর্কে, ঠিক আছে? সেই আইনের নাম কি? ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স, ঠিক আছে? ওই আইনে বর্গাদারের যে সুযোগ সুবিধা, অধিকার, কর্তব্য সেগুলো নিয়ে আলোচনা করা আছে। ওই আইনের অধীনে কি আমি আমার ওই মালিকের বিরুদ্ধে আমি মামলা করতে পারবো। আমি লিজ নিতে পারি একটা সম্পত্তি, লিজ নিলে তো আমার মালিক হচ্ছে না, তো আমাকে যদি যখন তখন তাড়িয়ে দেয়, তখন কি আমি তার বিরুদ্ধে, যে আমাকে তাড়িয়ে দিল তার বিরুদ্ধে আমি প্রতিকার পেতে পারি। কোথায় যাবো? আমি কোর্টে যাবো। কিসের জন্য? আমার একটা অধিকার লঙ্ঘন হয়েছে। কোন ধরনের অধিকার? সিভিল রাইট, সিভিল দেয়ালি অধিকার লঙ্ঘিত হয়েছে, এগুলো নিয়ে আমি কোর্টে আসতে পারবো, ঠিক আছে? আবার এক্সপ্লেনেশনে আরও কিছু বলা আছে। উক্ত অধিকার ধর্মীয় কার্য বা উৎসব সম্পর্কিত প্রশ্নের মীমাংসার উপর সম্পূর্ণরূপে নির্ভর করলেও তার ফলে দেওয়ানি প্রকৃতি নষ্ট হয় না। বলছে এটা যদি ধর্মের উপরও ডিপেন্ড করে, তারপরেও দেওয়ানি প্রকৃতি কি হয় না, নষ্ট হয় না। কীরকম? আমার অধিকার আছে, আমার ধর্মীয় অধিকার কি? মসজিদে যাবো, নামাজ পড়বো, ঈদগাহে যাবো, নামাজ পড়বো, আমার অধিকার না? আমার এই অধিকার যদি কেউ বাধা দেয়, আমাকে ঈদগাহে যেতে দিবে না, কেউ যদি এই অধিকার আমার এই অধিকার খর্ব করে, তাহলেও সেটা দেওয়ানি অধিকার লঙ্ঘিত হবে। এবং এটার জন্য আমি কি করতে পারবো? এই কোটা মামলা করতে পারবো। ধর্মীয় বিষয় হোক, তাদের ম্যাডাম মসজিদের আমি সেক্রেটারি বা সভাপতি যাই হয় না কেন, আমার পদ পদবি নিয়ে যদি কোনো প্রবলেম হয়, একই সাথে পদ পদবি তো কি সিভিল ম্যাটার, আবার এটা ধর্মীয় কারণের সাথে সম্পৃক্ত। ধর্মীয় কারণের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা সিভিল ম্যাটার নষ্ট হবে না। এর যে প্রকৃতিটা সিভিল, এটা নষ্ট হবে না, ঠিক আছে? মন্দিরে পূজা করতে বাধা দেওয়া যাবে না। যে ব্যক্তি হিন্দু ধর্ম অবলম্বন করে সে তার ধর্ম পালন করতে হবে। এটা একই সাথে আমরা যদি বলি সিভিল রাইটসের লঙ্ঘন, একই সাথে ক্রিমিনাল রাইটসের লঙ্ঘন, আবার একই সাথে কনস্টিটিউশনাল রাইটসের লঙ্ঘন, আবার ফান্ডামেন্টাল রাইটস। ধর্মীয় অধিকার স্বাধীনতা রয়েছে না 41-এ? হ্যাঁ, এই স্বাধীনতা কিন্তু রয়েছে। সেহেতু এটা বিভিন্নভাবে রিলেট করা যেতে পারে। একাধিক প্রতিকার তার রয়েছে, সিভিল রয়েছে, ক্রিমিনাল রয়েছে, আবার কনস্টিটিউশনাল রয়েছে, রিড করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো 9 ধারার বিধান এটাই বলছে যে আইনে যদি বাধা না থাকে, তাহলে প্রত্যেক মামলা, সিভিল টাইপের মামলা সিভিল কোর্টে দায়ের করা যাবে। এখন আইনে বাধা কোথায় আছে একটা উদাহরণ দেই। সেই উদাহরণটা হচ্ছে
এনআই অ্যাক্টের 138 ধারা মামলা কই করতে হয়? আমলি আদালত আমলি কোথায় করতে হয়? আমলি কিন্তু ওটা কেন? টাকা আদায় করার জন্য কিন্তু, তাই না? টাকা আদায় করার জন্য। কিন্তু আইনে বলে দেওয়া আছে এই টাইপের যদি মামলা হয় এটা সেমি ক্রিমিনাল সেমি সিভিল। এটা আপনি সিভিলে গিয়ে মানিসুট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সিভিলে গিয়ে আপনি এনআই অ্যাক্টের 138 ধারা মামলা নিয়ে আসতে পারবেন না, মানে চেক রিজনার মামলা নিয়ে আসতে পারবেন না। চেক রিজনার একসাথে সিভিল ক্রিমিনাল দুটাই কভার করে। আপনি শুধু সিভিলে যেতে পারবেন মানিসুট করার জন্য, ওই ব্যক্তির কাছে আমি টাকা পাই, টাকা দিচ্ছে না, এইটুকু। আর ক্রিমিনালে আপনি 406, 402 আর 420 এর আন্ডারে মামলা করতে পারবেন, ওতেও বাধা নাই। আবার এনআই অ্যাক্টের 138 ধারা কি মামলা করতে পারবেন, সেটা টোটালটা কভার করবে। মানে একসাথে কি 420 আর হচ্ছে যে সবই করতে পারবেন, কোনো অসুবিধা নেই, একই সাথে করতে পারবেন। কিন্তু এটা প্রিভেইল করবে কোনটা? প্রিভেইল করবে হচ্ছে এনআই অ্যাক্টের মামলাটা, কারণ এটা স্পেশাল ল। ঠিক আছে, স্পেশাল লতে যদি এনআই অ্যাক্টের মামলা তাড়াতাড়ি হয় সাধারণত, ঠিক আছে, যদিও প্র্যাকটিস ডিফারেন্ট হতে পারে, তাড়াতাড়ি এটা শেষ করে দেওয়ার জন্যই সাধারণত এনআই অ্যাক্টটা তৈরি করা হয়েছে। 138 ধারার আন্দোলনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে, কিন্তু অনেক জাজ আছে গাফিলতি করে এটা পিছিয়ে দেয়। আবার কারণও আছে, অ্যাডভোকেটরা আবার ইচ্ছা করে বিভিন্ন সময় টাইম টিউশন দিয়ে হাবিজাবি করে তাছাড়া এখন তার সময় দিচ্ছে না, প্রবলেম এখন করে। জামিন নেওয়ার পরে এটা ট্রান্সফার করতে এক্স্যাক্টলি, এটা আমি বলতেছি দাঁড়ান, এটা ডিপেন্ড করে কিসের উপরে? জাজের উপরে, জাজের মেন্টালিটির উপরে। রাজশাহীর কথা যদি আমি বলি, আমি যখন রাজশাহীতে যাওয়া আসা করতাম ওই সময় মানে এটা একটা ভীতি ছিল, যারা মামলা করবে তাদের একটা ভীতি ছিল যে এটা কতদিন না জানি লাগবে। ঠিক আছে, তো এটা জাজের মেন্টালিটির উপরেও ডিপেন্ড করে যে এটা তাড়াতাড়ি শেষ হবে নাকি অনেক সময় নিয়ে শেষ করবে, এই হচ্ছে ব্যাপার। তো 9 ধারার বিধান আলটিমেটলি আমরা যে জিনিসটা বুঝলাম যে আইনে যদি বাধা না থাকে তাহলে সকল সিভিল টাইপের মামলা সিভিল কোর্টগুলোতে করা যাবে। কোন সিভিল কোর্ট? যে সিভিল কোর্টগুলোতে আমরা আলোচনা করেছি। এবং সিভিল মোকদ্দমা কাকে বলছে? বলছে সিভিল ম্যাটার্স নিয়ে যত সমস্ত পদ পদবি, অধিকার, কর্তব্য ইত্যাদি নিয়ে যদি মামলা করা হয় সেগুলোকে সিভিল ম্যাটার্স বলবে, এবং ধর্মীয় কারণে কোনোটা সিভিল ম্যাটারকে নষ্ট করবে না, কোনো মামলাকে সিভিল ম্যাটার হওয়া থেকে নষ্ট করবে না ধর্মীয় কারণে। ঠিক আছে, মোটামুটি এগুলো। নেক্সট আমরা 10-11 করবো। 10-11তে রেস জুডিকাটা, রেস সাবজুডিস ইত্যাদি বিষয়গুলো আছে। তার সাথে আমরা ওই যে তার সাথে আমরা ওই 15, 16, 17 যেগুলোর মধ্যে আর্থিক এখতিয়ার, পিকুনিয়ারি জুরিসডিকশন, এর সাথে টেরিটোরিয়াল জুরিসডিকশন, এগুলোর ব্যাপারেও আলোচনা করা হবে। ঠিক আছে, আপনারা মোটামুটি 9 পর্যন্ত পড়ে আসবেন, 9 পর্যন্ত পড়ে আসবেন। এর মধ্যে বেশিরভাগ আলোচনায় কিন্তু আমরা করছি সিসিএ থেকে। সিসিএর এই 18, 19, 20, 21 এই ধারা আর 3 ধারা বেসিক, বেস হচ্ছে 3 ধারা। সিসিএল নাকি বলে? সিসিএল ওটা একটা স্যার, এটা কোথায় কার এটা স্যার? এটা আপনাদের অললজের মধ্যে আছে, অললজ বিডি ওর মধ্যে আছে। আর আলাদা করে আপনারা যদি চান সার্চ করবেন গুগল যে সিসিএ 1887 দিয়ে পিডিএফ দিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর তাও যদি না হয়, আপনাদের কাছে যে নোটগুলো আছে ওইখানে যতটুকু লেখা আছে, ওই গাইডগুলোতে যতটুকু লেখা আছে ওইটুকু পড়লেই হবে, কোনো অসুবিধা নেই। কতটুকু পড়তে হবে আমি বলে দিয়েছি, কী কী বিষয় পড়তে হবে সেটাও বলে দিয়েছি। এর বাইরে কোনো কিছু আসবে না আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ।